২০০০ সালের আশপাশের সময়টির কথা বলছি। আমি যখন একজন স্কুল গোয়ার ছিলাম, স্কুলের শিক্ষার্থী ছিলাম। ওই সময় আমরা খুবই অ্যামেজড হতাম যারা কিনা ওয়ার্ড পারে বা ওয়ার্ড মুখস্থ জানে আরকি। স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে কিন্তু ওই সময় এটাই চিন্তা করা হতো যে যারা ওয়ার্ড জানে তারা মনে হয় ইংলিশে অনেক ভালো পারে। যারা ওই সময়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদেরকেও ঠিক তাই দেখতাম। একেবারে ওয়ার্ডের এই থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো ওয়ার্ডস আছে পকেট ডিকশনারি ব্যবহার করতো এবং এটা মুখস্থ করে রাখতো। কিছুদিন পরে যদিও ভুলে যেত, বাট এইটা খুব ইন্টারেস্টিং লাগতো যে ও এতগুলো ওয়ার্ড জানে, তার মানে এতটা ইংলিশ জানে। কিছু সেন্টেন্স বা ওয়ার্ডসও ব্যবহার করতো বা সেন্টেন্সেসও ব্যবহার করতো। এইটাকে কেন্দ্র করে আমরা বুঝতে পারতাম যে এই শিক্ষক বা এই ব্যক্তিটা ইংলিশে ভালো জানে এবং তার কাছ সাথে আমরা পড়তেও যেতাম, তার কাছ থেকে আমরা ইংলিশ শেখার জন্য ইন্টারেস্টেড থাকতাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে পকেট ডিকশনারিটা ওনাকে কে দিয়েছেন? নিশ্চিতভাবে উনি বা কেউ সিনিয়র কেউ কাউকে দেখেছেন যে এই ডিকশনারি পড়লে বা ছোট ডিকশনারি পড়লে অ্যাটলিস্ট তোমার হবে, এরকম কিছু বলেছেন। কিন্তু আজ অবধি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট আমাদের তো ইংলিশটা তো ম্যান্ডেটরি, ইংলিশটা তো আমাদের এখানে ম্যান্ডেটরি। কিন্তু এইটা কোনো শিক্ষা কারিকুলামে এখানে এটা কেন অ্যাড করা হয়নি? এখনো কতগুলো ওয়ার্ডস বা ওয়ার্ডসের লিস্ট কেন দেওয়া হয় নাই? যেই লিস্টটা পড়লে মোটামুটি তারা তাদের জনরাটা বা তারা যেই অবস্থায় আছে তারা ওই অবস্থাটাকে ওভারকাম করতে পারবে বা কমিউনিকেটিভ একটা অবস্থা তৈরি করতে পারবে। ওয়ার্ল্ড কমিউনিকেশনে তারা ধাপে ধাপে এগিয়ে যেতে পারবে, এরকম কোনো কিছু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় এত বড় একটা ব্যর্থতা। কিন্তু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি করেছে বা আমরা কি করেছি বা আপনারা যদি ওই সময়কার হয়ে থাকেন, আমি জানি যে এখনকারও যে শিক্ষা ব্যবস্থা, এখানেও শিক্ষার্থীদেরকে এরকম কোনো কিছুই দিয়ে দেওয়া হচ্ছে না যে আপনি এইটা পড়েন বা তোমরা এইটা পড়ো, এই ওয়ার্ডস পড়ো, এই ওয়ার্ডস লিস্ট পড়ো, মোটামুটি এর ভেতর থেকেই তোমার আসবে। যতটুকু আমরা যেটা দেখছি যে এদের টেক্সট বুক আছে, যেটা পার্ট 1, এই বইটা পড়ছে। এই বইটা পড়ার পরে ওইটার আন্ডারলাইন করে করে ওই ওয়ার্ডসগুলো অনেকেই, যে এই ওয়ার্ডসগুলোর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই বইয়ের নিচে দাগ দিয়ে দিয়ে ওইগুলো অনেকেই লিস্ট বানাচ্ছে বা ওইটা ডিকশনারি বানাচ্ছে নিজেরা স্বপ্রণোদিত হয়ে। এখন এখানেও কিন্তু খুব বড় একটা অবস্কিউর আছে। অর্থাৎ আমরা যতগুলো ওয়ার্ডস টেক্সট বুক থেকে কালেক্ট করছি, এই টেক্সট বুক থেকে কালেক্ট করা ওয়ার্ড অধিকাংশই কিন্তু একাডেমিক ওয়ার্ড। একাডেমিক ওয়ার্ড আবার কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে যে গল্প বা হচ্ছে যে কোনো একজন রাইটারের লেখা। তো রাইটারের একটা গল্প যদি হয়, ওই গল্পটা কিন্তু একাডেমিক নাও হতে পারে, একাডেমিক হতেও পারে, নাও পারে। সাধারণত গল্পগুলো একাডেমিক না, গল্পটা সাধারণত ইন জেনারেল কনভারসেশন, যেটা হচ্ছে স্পোকেন হয়। আর যেটা হলো একাডেমিক কিছু আর্টিকেলস আছে বা কিছু ইনফরমেশন যখন ডেলিভার করে, কিছু রিপোর্টিং দেয়, সেগুলো একাডেমিক রাইটিং। এখন এই যে ওয়ার্ডসের দুইটা বিভাজন আছে, একটা স্পোকেন যেটা সবার মাধ্যমে হচ্ছে কমিউনিকেট করানো হয় বা আমরা স্পোকেন মানে স্পিকিংয়ের মাধ্যমে যেটা করি এটাকে বলে স্পোকেন। আর যেটা রাইটিংয়ের মাধ্যমে আমরা কমিউনিকেট করি, যেটা রিডিং করা হয়। অর্থাৎ কেউ একজন লিখলো, সেটা আমি একটু আগেই বলেছি যে দুইভাবে হতে পারে, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে যেটা স্পোকেন ফর্ম অথবা স্টোরির মাধ্যমে লিখে থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে একজন রাইটার লিখে থাকেন। তো জেনারেল কনভারসেশন নিয়ে যেটা লিখে থাকেন সেটা হলো একটা স্পোকেন ভার্সন, আর একটা হচ্ছে রিটেন ভার্সন, যেটা হলো সাধারণত যেটা একাডেমিক ভার্সন। এখন এই যে ওয়ার্ড, আমি যেটা বলছিলাম সেটাই ফিরে যাই, যে আমাদের এখানে কোনো কিছু পার্টিকুলারাইজ করা হয় নাই যে কোন ওয়ার্ডগুলোকে আমাদের স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, স্পিকিংয়ে ব্যবহার করতে হবে, রাইটিংয়ে কোনগুলো ব্যবহার করতে হবে। আমরা মনে করি যে আচ্ছা বইতে তো এটা লেখা আছে, এত সুন্দর সুন্দর ওয়ার্ড, এত ভারী ভারী ওয়ার্ড, মানে স্পিকিংয়েও আমি এটা করতে পারলে অনেক ভালো হবে। আসলে এটা কিন্তু না। ইংলিশের ক্ষেত্রে কিন্তু আপনি এটা বলতে পারেন না। তার অর্থ আপনার যে এখানে চ্যালেঞ্জেস, সেটা হচ্ছে আপনি জানেনই যে আপনি কোথায় যেতে হবে। আমাদের শিক্ষার্থীরা জানেনই না যে তাদেরকে কোথায় যেতে হবে, তাদেরকে কোন স্ট্যান্ডার্ড ইংলিশ
শিখতে হবে, কোন স্ট্যান্ডার্ড ওয়ার্ডস পড়তে হবে। ওই যে জয় ডিকশনারি বা হচ্ছে যে পকেট ডিকশনারি A to Z মুখস্থ করলেই কিন্তু হবে না, কারণ ওটা মুখস্থ করবেন ভুলে যাবেন। এই সমস্ত বিষয় আমাদের কাছে এখন পর্যন্ত অবস্কিউর করে রেখেছে। তার অর্থ শিক্ষার্থীরা জানে না এত বড় ডিকশনারি দেখছে ওইটা পড়বে, এইটুকু ডিকশনারি দেখছে ওইটা পড়বে, নাকি মানে র্যান্ডম কোনো কিছু পড়বে। এই জিনিসটা এখন পর্যন্ত আমাদের মানে শিক্ষাবিদরা যারা আছেন, শিক্ষা সংস্কারে যারা কাজ করেন, তাদের নজরে আসা উচিত। তাদের নজরে আসার জন্য আমি আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, আপনার নিজের রিসার্চ করার দরকার নেই। আপনি জাস্ট একটা ইন্টারন্যাশনাল রিসার্চ দেখেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি যে রিসার্চ করেছে, ওরা 3000 কিউরেটেড ওয়ার্ড লিস্ট তৈরি করেছে। 3000, এই 3000 ওয়ার্ডস দিয়ে কমিউনিকেশনের 90% ওয়ার্ল্ড কমিউনিকেশন কভার করছে। অর্থাৎ আমরা দৈনন্দিন কিন্তু জেনারেল কথা বলি, আসা যাওয়া, কথা বলা, খাওয়া যাওয়া, আসা, ঘুমানো, এটাই কিন্তু রিপিটেডলি আমরা বলি দৈনন্দিন কাজে, কিন্তু খুব বেশি ওয়ার্ডস ব্যবহার করি না। তো এই ওয়ার্ড লিস্ট অক্সফোর্ড ইউনিভার্সিটি ওরা রিসার্চ করে বের করেছে 3000 মোস্ট কমনলি ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড কমিউনিকেশনের ক্ষেত্রে। এটা রিটেন এবং স্পোকেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এইটা যদি আমাদের স্কুল কারিকুলামে যদি ইনসার্ট করা হয়, তাহলে ক্ষতি কোথায়? আমাদের শিক্ষার্থীরা তো এই হাই ভোল্টেজ ওয়ার্ড নামক যে যন্ত্রগুলো দেখতে দেখতে কিন্তু ভয় পেয়ে যায় যে ওয়ার্ডসগুলো এত কঠিন। কিন্তু দৈনন্দিন ব্যবহৃত ওয়ার্ডসগুলো যদি আপনারা সামনে আনতেন বা আমাদের শিক্ষাবিদেরা যদি সামনে আনতো, তাহলে কিন্তু আমাদের পড়ালেখা বা ইংলিশ যাত্রাটা অনেক মসৃণ হতো। তো আমি যে জিনিসটার কথা বলছি যে 3000 ওয়ার্ড লিস্ট, এখন 3000 ওয়ার্ডস, আচ্ছা এটা দৈনন্দিন ব্যবহৃত। এখানে কিন্তু আরও একটা ব্যাপার আছে। তাহলে দৈনন্দিন ব্যবহৃত 3000 ওয়ার্ডস আছে, তাহলে আমাদের আর 10% বা হচ্ছে যে যদি আমরা একটু একাডেমিক লেভেলে যাই, অর্থাৎ SAT বা হচ্ছে GRE বা হচ্ছে GMAT বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আমরা আর্টিকেল পড়ে বুঝতে চাই বা আরও কোনো কিছু করতে চাই, তাহলে আমাদের কতগুলো ওয়ার্ড জানা দরকার। দেখেন, ইংলিশে ওয়ার্ড আছে 1 মিলিয়নের উপরে, কিন্তু আপনাকে পড়তে হচ্ছে না 1 মিলিয়ন। আপনি যদি 5000 মতো ওয়ার্ডস পড়েন, 5 to 6000 ওয়ার্ডস, আপনার অলমোস্ট সব কভার হয়ে যাবে, 98% কভার হয়ে যাবে, 99% কভার হয়ে যাবে। তো 98 বা 99% না, আগে আসেন 90% কভার করেন, যেটা 3000 ওয়ার্ডস দিয়ে। এখন এইটা তো ফ্লুয়েন্টলি কথা বলার জন্য বা লেখার জন্য, ওয়ার্ল্ড কমিউনিকেশনের জন্য আপনার অতি জরুরি। তো এখন এই ওয়ার্ডসগুলো আপনি পেয়ে গেলেন, এই ওয়ার্ডসগুলো পেলে সবগুলোই মুখস্থ করতে হবে এরকম কিছু নট নেসেসারিলি। আপনি যদি পারেন সবগুলো মুখস্থ করতে পারেন, এর সিনোনিমাইজ করে আপনি মুখস্থ করতে পারেন, বা নাও পারেন, আপনি এর অর্ধেক পারেন, 1000 পারেন, 500 পারেন, 2000 পারেন, কোনো সমস্যা নেই। আপনি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ফ্লুয়েন্ট রাইটার হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আরও একটা জিনিস এখানে শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ আপনি যখন ওয়ার্ডসগুলো জানছেন, আপনার কিন্তু বোল্ডনেসটা থাকছে না। কেন থাকছে না? কারণ হচ্ছে আপনি মনে করছেন যে আমি যে ওয়ার্ডগুলো জানলাম, এই ওয়ার্ডগুলো তো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। এই শুদ্ধ উচ্চারণের কিন্তু একটা সেইক তখন চলে আসে। তো আপনি তখন শুদ্ধ উচ্চারণের দিকে মনোনিবেশ করতে যেয়ে আপনি বুঝতে পারবেন না। তো ওই শুদ্ধ উচ্চারণটা যদি 10 লক্ষ বা 1 মিলিয়ন ওয়ার্ডের শুদ্ধ উচ্চারণ কিন্তু আপনি পারবেন না, আপনি বাংলাও পারেন না। তাহলে ইংলিশে কি আপনার সবগুলোর শুদ্ধ উচ্চারণ দরকার? না, আপনি এই 3000-এরই মোটামুটি শুদ্ধ উচ্চারণ জানেন, বা 6000 বা 5000-এরই শুদ্ধ মোটামুটি উচ্চারণ জানেন, তাহলে নিজের কাছে কনফিডেন্ট ফিল করবেন যে না, আপনি যে ওয়ার্ডটা থ্রো করছেন ওয়ার্ড ঠিক আছে, অলমোস্ট ঠিক আছে। এর পরের আর একটা প্রবলেম আমাদের এখানে ইস্যু ক্রিয়েট হয়, সেটা হলো যে ওয়ার্ডগুলো তো আমরা মুখস্থ করি কিন্তু ভুলে যাই, মনে রাখতে পারি না। এটা কীভাবে করা যায়? এগুলো সেন্টেন্সেস এক্সাম্পলসের মাধ্যমে যদি আপনি করে থাকেন, তাহলে আপনার আর কোনো ভয় নেই। কারণ সেন্টেন্স এক্সাম্পলস আছে, আপনি ভুলে যান না ওইগুলো যেগুলো আপনার রিয়েল লাইফে, সেন্টেন্স এক্সাম্পল তো রিয়েল লাইফের সাথে অনেকটা সম্পৃক্ত থাকে বা করা যেতে পারে। তো সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু অনেক এগিয়ে যাবেন, তাহলে আপনি আর ভুলবেন না। কারণ তো ফ্লুয়েন্সির ওয়ার্ডগুলো ভুলবেন না, ওইটার মিনিংগুলো আপনি কন্টেক্সচুয়াল মিনিং জানবেন। অ্যান্ড লাস্টলি যে জিনিসটা,
আপনি যদি সেই জিনিসগুলোকে ইউজ করতে যান, আপনার প্রথমেই আরও একটা জিনিস ভয় বা আমাদের যে ভয় চলে আসে কোনো কিছু এক্সপ্রেস করতে গেলে ইংলিশে, যেটা হচ্ছে আমি তো এই গ্রামার জানি না, গ্রামার জানি না, গ্রামার জানি না, গ্রামার জানি না, এটা শুনতে শুনতে আসলেই মানে খুবই বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, গ্রামার জানেন না, কোনো সমস্যা নেই। আমরা গ্রামার জানি না, কোনো সমস্যা নেই। গ্রামার এখন সাবজেক্ট, ভার্ব, আইএনজি, ফর্ম, এরকম a+b² মার্কার যদি ইংলিশ শিখেন তাহলে তো হবে না। আপনাকে ইংলিশ শেখায় নাই, আপনাকে সবাই শিখিয়েছে অঙ্ক। ইংলিশ শেখাতে যেয়ে আসলে অঙ্ক শিখিয়েছে, মানে অঙ্কের মতো স্ট্রাকচারগুলো পড়ি, ইংলিশটাই ভুলে যাই। তাহলে আমাদের যে কাজটা করার দরকার, যেই ইংলিশগুলো শিখবো আমরা, মানে ব্যক্তি লাইফে প্রয়োগিক ক্ষেত্রে যদি আমরা সেই জিনিসগুলো ব্যবহার করে থাকি বা আমরা ওটা লার্ন করে থাকি, তাহলে আমাদের সারা জীবনে এই জিনিসটা কাজে লাগবে। তো এর জন্য আমরা যে একটা বই আসলে রেডি করার চেষ্টা করেছি, এটা হয়তো স্কুল কারিকুলামে ধীরে ধীরে যাবে। আমাদের কাজ চলছে, আমাদের টিমটা এটা নিয়ে কাজ করছে। বাট এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে তাহলে 3000 ওয়ার্ডস আমরা এই অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চকৃত আমরা আর রিসার্চ করতে যাইনি। আমরা রিসার্চ করলে আরও কমবে, আরও কম ওয়ার্ডস হবে, যেটা আরও বেশি পার্সেন্ট কমিউনিকেশন কভার করবে, সেটা আমাদের ধরা পড়বে। বাট অক্সফোর্ড ইউনিভার্সিটির এই 90% ওয়ার্ল্ড কমিউনিকেশন কভার করে এই 3000 ওয়ার্ডসগুলোই আমরা একটা বইতে সংকলন করেছি বা কম্পাইল করেছি। এটা হচ্ছে 3000 ওয়ার্ডসের ক্যাটাগরি আছে, ওয়ার্ডস কোন কোন পার্টস অফ স্পিচে পড়েছে, ওয়ার্ডসের ফোনেমিক ট্রান্সক্রিপশনটা কি, ওই যে সিম্বল আর কি আইপিএ সিম্বল আছে শুদ্ধ উচ্চারণ বাংলায় করে দেয়া। অর্থাৎ আপনি যদি আইপিএ না বুঝেন তাহলে বাংলা আপনার এখানে আছে। যদি বাংলাটা না বুঝেন সেক্ষেত্রে আপনি যদি পিডিএফ ভার্সনে যদি আপনি ওয়ার্ডের উপর ক্লিক করেন তাহলে আপনি আমেরিকান অ্যান্ড ব্রিটিশ দুইটা প্রনাউন্সিয়েশনে কিন্তু বা অ্যাকসেন্টে কিন্তু আপনি শুনতে পারবেন। সো তারপরে কি আছে, এটার বাংলা মিনিংও করে দেয়া আছে। হ্যাঁ, বাংলা মিনিংও করে দেওয়া আছে। একটা হচ্ছে বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে, অর্থাৎ কেইক হবে না খেইক হবে, ক্যাট হবে না খ্যাট হবে, এটা কিন্তু খ্যাট লিখে দেওয়া আছে। এরপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সেন্টেন্সের মাধ্যমে আমরা ওই ওয়ার্ডগুলোকে রপ্ত করব। সেই ওয়ার্ড এক্সাম্পলস 9000 সেন্টেন্স এক্সাম্পলস দেওয়া আছে। এখানেই শেষ না, শেষটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জমদূত। সেটা কি? সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে গ্রামার। আর এই গ্রামারটা আমরা কিন্তু ফিক্স করে ফেলছি, অর্থাৎ এখানে কিন্তু প্রায় 60টা লেসেন্স আছে এবং 60টা লেসেন্সে আমরা এই গ্রামার ফিক্স করছি একেবারে খুব সহজ পদ্ধতিতে। অর্থাৎ 60 লেসেন্সে প্রায় 30+ গ্রামাটিক্যাল রেঞ্জেস আছে আমরা এখানে ইনসার্ট করেছি এবং প্রত্যেকটা লেসেন কিন্তু ডিফারেন্ট গ্রামারে ওটা সংযুক্ত। অর্থাৎ আপনি এই 9000 সেন্টেন্স এক্সাম্পলস যেটা পাচ্ছেন, এটা যদি আপনি চেষ্টা করবেন যে এইটা আপনি নিজে যদি বানায় নাও লিখতে পারেন, শুধু এই সেন্টেন্সেসগুলোই আপনি শুধু খাতা কলম নিয়ে 2-3 বার লিখে ফেলেন, আপনার গ্রামারের প্রবলেমটা, ইংলিশে গ্রামারের প্রবলেমটা আর থাকবে না। আপনার ওই যে স্ট্রাকচারেও পড়তে হবে না, এখানে অটো স্ট্রাকচারস আছে, সেন্টেন্সে অটো স্ট্রাকচারস আছে। এই স্ট্রাকচার যদি আপনি একটু ফলো করেন দেখবেন যে আপনার সব কিছু সমাধান হয়ে গেছে। এবং সেগুলো নিয়েই আমরা অক্সফোর্ড ফ্লুয়েন্সি এসেনশিয়ালস 3000 বুকটি রচনা করেছি এবং এটি একটি আশানুরূপ। আমরা মনে করি যে যারা স্ট্রাগলিং পর্যায়ে আছে, যারা আসলে এটা বুঝতে পারে না যে কতগুলো ওয়ার্ড জানা দরকার, আসলে কি আমার দ্বারা সম্ভব কিনা, তো আপনি ওয়ার্ড পাচ্ছেন, ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন পাচ্ছেন এবং মোটা দাগে এটার গ্রামাটিক্যাল রেঞ্জেস এবং সেন্টেন্স এক্সাম্পলসের মাধ্যমে আপনি শিখতে পারছেন। এটা অনলাইন এবং অফলাইন দুইটাই কিন্তু আপনি, অর্থাৎ এটা পিডিএফ ভার্সন, অনলাইন আমি বলছি যে পিডিএফ ভার্সনে পাচ্ছেন কিন্তু আবার আমাদের হার্ড বুকেও পাচ্ছেন। আমাদের যেই পিডিএফ বুকটা এটা 299 টাকা এবং আমাদের হার্ড বুক সেটি হচ্ছে 799 টাকা। অর্থাৎ আপনি যদি ঢাকার ভেতরে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 80 টাকা সম্ভবত একটা চার্জ যায়, আর ঢাকার বাইরে গেলে 130 সম্ভবত চার্জ যায়। এটা সবার জন্যই প্রযোজ্য। তবে যারা হার্ড বুকটি নেবেন
যদি সে প্রি অর্ডার করে থাকেন সেক্ষেত্রে আমরা বুক ডেলিভারিটি ফ্রি করে থাকি। তো আরও একটা জিনিস আছে, যদি আপনি প্রি অর্ডার করেন হার্ড বুকটি সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা জিনিস ফ্রি পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে এই সফট কপিটা অর্থাৎ পিডিএফ ভার্সনটা কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক অ্যান্ড হ্যাপি লার্নিং, অল দ্য বেস্ট।